প্রেপ উইথ মি। দেখো, তোমরা প্রচুর ভিডিও আমার পাচ্ছ অলরেডি রিগার্ডিং ফ্রি মক ইন্টারভিউ। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের একটা সাবস্ক্রাইব আমার কাছে কিন্তু অনেক বড় এন্থু নিয়ে আসে আরও ফার্দার বেটার কন্টেন্ট বানানোর জন্য। সো প্লিজ 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 সাবস্ক্রাইব দ্য চ্যানেল আর ভিডিও দেখতে থাকো। ওকে, ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। গুড ইভিনিং স্যার, আমার নাম অময় দাস। আমি ঝাড়গ্রাম জেলায় থাকি এবং আমি 2017 সালে আমি বিটেক ডিগ্রি অর্জন করেছি আমার দুর্গাপুর বিসি রয় ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এর ওপরে। এবং তারপর আমি একটি কলেজে কিছুদিন পড়িয়েছিলাম এবং তারপর 4 বছর নাগাদ আমি বর্তমানে 2021 স্টার্টিং থেকেই আমি বর্তমান এখন টাইম পর্যন্ত আমি এনএচআই ডিপার্টমেন্টে যে কোয়ালিটি ডিপার্টমেন্ট আছে সেই কোয়ালিটি ডিপার্টমেন্টে আমি অ্যাজ এ ল্যাবে আমি আছি। ল্যাবে কোয়ালিটি ডিপার্টমেন্টে আমি কাজ করি। সেখানে আমাকে রিগিড এবং ফ্লেক্সিবল পেমেন্টে দুটোই কাজ আমাকে দেখতে হয়, ম্যাটেরিয়াল টেস্টিং এর বেসিক্যালি। তো এনএইচএ তুমি কি পার্মানেন্ট পোস্ট? না স্যার, এগুলো কন্ট্রাকচুয়াল পোস্ট। এনএইচএ এর অ্যাকচুয়ালি আমি কন্ট্রাক্ট। কনসালটেন্সিতে আছি স্যার, আমি কনসালটেন্সিতে আছি পুরুলিয়াতে। আচ্ছা NH32 যে প্রজেক্ট চলছে ওখানে আমি আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো 4 বছর ধরে তুমি এখানেই আছো? হ্যাঁ হ্যাঁ, আমি এখানে আছি। আচ্ছা, তোমার এখানে রোল এন্ড রেসপন্সিবিলিটি হচ্ছে মানে অ্যাজ এ ইঞ্জিনিয়ার রোল এন্ড রেসপন্সিবিলিটি নাকি অ্যাজ এ না ল্যাব স্যার, অ্যাকচুয়ালি টেকনিশিয়ান? আমার টেকনিশিয়ান স্যার নয়, অ্যাকচুয়ালি কন্ট্রাক্টর যে কাজগুলো করে সেগুলো মনিটরিং করা এবং সেগুলো দেখাই হচ্ছে আমাদের কাজ বেসিক্যালি। আমি কনসালটেন্সিতে আছি, তো আমার পোস্ট হচ্ছে কিউসি কোয়ালিটি কন্ট্রোল ইঞ্জিনিয়ার। তো আমার হুম উপরে একজন সিনিয়র আছেন আর আমি আছি জুনিয়র পোস্টে। তো যে সমস্ত ম্যাটেরিয়াল গুলো আসে, যেমন বেসিক্যালি আমাদের ফ্লেক্সিবল পেমেন্টের জন্য সয়েল আসে, বিটুমিন হয়, তার সাথে সাথে আমাদের যে সিমেন্ট হয়, সমস্ত কিছু টেস্টিং করা আমাদের বেসিক্যালি। টেস্টিং রিপোর্ট আমাদের প্রপার হচ্ছে কিনা এবং অ্যাজ পার সমস্ত মেনটেন হচ্ছে কিনা মথ কোয়ালিফিকেশন অনুসারে সেগুলো চেক করাই আমার বেসিক্যালি কাজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তুমি চয়েস কি কি রেখেছো? আমার ফার্স্ট চয়েস আছে স্যার পিডব্লিউডি, সেকেন্ড চয়েস আছে আমার ইরিগেশন এবং থার্ড চয়েস আছে এমইডি। আচ্ছা, তো পিডাব্লিউডি কারণ যেহেতু তুমি রোডের সঙ্গে যুক্ত রয়েছো সেহেতু নিশ্চয়ই দিতে চেয়েছো, তাই তো নাকি? হ্যাঁ স্যার, হ্যাঁ। হ্যাঁ স্যার, আমি আচ্ছা যেহেতু রোডের সঙ্গে যুক্ত আছি প্রায় 4 বছর ধরে, তো আমি চাই আমি আমার নিজের স্টেটের মধ্যে সেই যে ডেভেলপমেন্ট কাজগুলো হয় সেই রোডের সঙ্গে যুক্ত থাকতে। আচ্ছা আচ্ছা, ঠিকই আছে ঠিকই আছে। তো তুমি তো সব রকমই কাজ জানো, কিউএ কিউসিতেও রয়েছো, কোয়ালিটি কন্ট্রোল তুমি দেখছো অলরেডি। তো তুমি আমাকে আহ, বলো, আগে আমাকে একটা ছোট্ট ডিফারেন্স বলো, সেটা হচ্ছে যে ডিবিএম আর বিএম এর ভিতর ডিফারেন্সটা কি? স্যার, ডিবিএম এবং বিএম এর মধ্যে ডিফারেন্স এটা হচ্ছে যে আমাদের দুটোই আমরা বেসিক্যালি আমরা মানে ডিবিএম যেটা সেটা আমাদের অ্যাকচুয়ালি বাইন্ডার কোর্স আমরা ইউজ করি। বাইন্ডার কোর্স আমাদের হচ্ছে যেটা আমাদের ওয়্যারিং কোর্স এবং আমাদের যেটা বেস কোর্স এর বিটুইন লেয়ার হয় একটা, এটা খুব বেশি ডেন্স হয়। আর আমাদের বিএম যেটা বিএম স্যার অ্যাকচুয়ালি ডিএমএম এর মতনই কাজ করে, কিন্তু বিএম এর আমাদের যে ম্যাটেরিয়াল গুলো থাকে সেই ম্যাটেরিয়ালের কিছু স্পেসিফিকেশনস আমাদের মানে ওই মানে কম থাকে। যেমন আমি যদি এক্সাম্পল হিসেবে দিই, সেক্ষেত্রে আমি বলতে পারি যে ডিবিএম এর ক্ষেত্রে আমরা যেমন আমি যদি গ্রেড 1 বা গ্রেড 2 ধরি, সেক্ষেত্রে আমাদের যদি আমাদের এআইভির ভ্যালু, তাহলে এআরভি ভ্যালু আমাদের মানে 35 এর নিচে থাকলে আমরা সেটা ইউজ করতে পারবো না। মর্থের কিন্তু স্পেসিফিকেশন যদি কত? আহ, মর্থ স্পেসিফিকেশন কত? হ্যাঁ স্যার, মর্থ স্পেসিফিকেশন কত, যেটা হিসাবে তুমি বলছো সেই মানে এআইভি স্পেসিফিকেশনটা এর কত? ক্ষেত্রে হুম, কোন স্পেসিফিকেশনের আন্ডারে তুমি মানে বলছো এটা? সেকশন বলছেন? ইয়েস ইয়েস। এটা মর্তের স্যার, মর্তের অনুসার মর্তের মর্তের সেকশন 500। 500-এ কি আছে? 500-এ যদি আমরা ডিবিএম ইউজ করি, ডিবিএম এর ক্ষেত্রে এটা একটা আমাদের বাইন্ডার কোর্স হিসাবে কাজ করে। তো সেই জন্য আমাদের এটা অ্যাকচুয়ালি ডিবিএম যেটা সেটা আমাদের ডেন্স বিনুমিনাস মেকাডাম হিসাবে আমাদের কাজ করা হয়। এক্ষেত্রে দুটো আমাদের গ্রেড হয়, একটা গ্রেড 1 একটা গ্রেড 2। এবং এই গ্রেডের ক্ষেত্রে আমরা যে অ্যাগ্রিগেট সাইজগুলো ইউজ করব সেই অ্যাগ্রিগেট সাইজ যদি গ্রেড 1 হয় সেক্ষেত্রে আমরা ইউজ করব 37.5, এবং যদি গ্রেড 2 হয় সেক্ষেত্রে আমরা ইউজ করবো 26.5।
এবং এক্ষেত্রে আমরা বিটুমিন কন্টেন্ট আমরা যদি গ্রেড 1 হয় সেক্ষেত্রে ইউজ করব আচ্ছা, 4% এবং যদি গ্রেড 2 ইউজ বাইন্ডার কোর্স আর বেস কোর্সের ভিতর পার্থক্য কি? বাইন্ডার কোর্স আর অ্যাকচুয়ালি যদি আমাদের এগুলো ফ্লেক্সিবল পেমেন্টের অ্যাকচুয়ালি লেয়ার, তো ফ্লেক্সিবল পেমেন্টের লেয়ার একদম যেটা আমাদের বাইন্ডার কোর্স এটা হচ্ছে আমাদের বাইন্ডার কোর্সের স্যার বেসিক কাজটা হচ্ছে আমাদের যেটা আমাদের ওয়্যারিং কোর্স থাকবে ওপরে, হুম। সেই ওয়্যারিং কোর্সের নিচে থাকবে এবং আমাদের যে ওপরে যদি কোনো রকম মানে ওয়াটারের যদি লিকেজ হয় সেই লিকেজটা আমাদের বেস কোর্সে যাতে না আসে সেটাকে কন্ট্রোল করা। বেস কোর্সের কাজ কি তাহলে? বেস কোর্স স্যার একটা আমাদের এটা এটা বেসিক্যালি স্যার বেস কোর্স হিসাবে আমরা ইউজ করতে পারি ডাব্লিউএমএম বা আমাদের ডিবি, যেটা আমাদের ডাব্লিউবিএম যেগুলো হয় সেটা ইউজ করতে পারি। তো সেক্ষেত্রে আমাদের যে ওয়াটার একটা আমাদের বেস কোর্স আমরা যদি করে থাকি তাহলে আমাদের আম, মানে ওয়াটারটাকে আমরা প্রিভেন্ট করি বেসিক্যালি। ওয়াটার যদি সিপেজ হয়ে যায় সেই সিপেজটা যাতে থ্রোলি মানে নিচে চলে যেতে পারে সেই জিনিসটাকে কন্ট্রোল করি এবং একটা স্টেবিলিটি প্রোভাইড করি রোডের জন্য। আচ্ছা, 504-এ সেকশন 504 যেখানে রয়েছে, সেখানে কনস্ট্রাকশন অপারেশনের একটা ভাগ রয়েছে যে ওয়েদার অ্যান্ড সিজনাল লিমিটেশন, জানো আশা করি। হুম তো হুম। ওয়েদার অ্যান্ড সিজনাল লিমিটেশন যেখানে রয়েছে সেখানে দুটো টাইপ অফ গ্রেডিং হয়, এগ্রিগেট গ্রেডিং অ্যান্ড বিটুমেন কন্টেন্ট। তো যদি এগ্রিগেট এই গ্রেডিং 1 আমি ইউজ করি, তাহলে সেক্ষেত্রে নমিনাল ম্যাক্সিমাম সাইজ কত হয় বলো তো এগ্রিগেটের? সরি স্যার এই মুহূর্তে আমার মনে পড়ছে না। আচ্ছা, আচ্ছা, একটু আমাকে বলো একটা বেসের প্রিপারেশন অ্যাজ পার 504 কিভাবে করব? বেস লেয়ারের হুম। স্যার, বেস লেয়ারের যদি প্রিপারেশন আমাকে করতে হয় তাহলে আমি ধরে নিচ্ছি ডাব্লিউএমএম এর আমি মানে প্রিপারেশন করছি। তাহলে সেক্ষেত্রে আমাদের বেস লেয়ারে স্যার আমাদেরকে গ্রেডিং করতে হবে প্রথমে। ইন্ডিভিজুয়াল আমাদের যে গ্রেডিং সাইজগুলো থাকবে অ্যাজ পার মড সেই অনুসারে আমাকে গ্রেডিং করতে হবে। কি গ্রেডিং 53 করবে? ম্যাক্সিমাম সাইজ। হ্যাঁ স্যার। তুমি লেয়ার কি করে করবে সেটার কথা বলছি, তুমি গ্রেডিং করা মেটেরিয়াল কিভাবে তৈরি করবে আমি জিজ্ঞেস করিনি তো। আচ্ছা আমি তাহলে স্যার শুনতে ভুল করলাম। হ্যাঁ, আরেকবার শুনে নাও ভালো করে। বেস লেয়ারটা তুমি কিভাবে প্রিপারেশন করবে অ্যাজ পার মর্থ সাইজ সেকশন, অ্যাজ পার মর্থ সেকশন 504। মানে সাইডে কিভাবে এক্সিকিউশন করানো হবে। হুম, মর্থে দেওয়া রয়েছে তো, জানো তো? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ওখানে কিছু কিছু লিমিট আছে, সেই লিমিটগুলো আমাকে বেসিক্যালি দেখে নিতে হবে। কিভাবে করবে জিনিসটা, স্যার করবে কিভাবে, তুমি লেইং করাবে কি করবে, তুমি সারফেসটাকে কিভাবে প্রিপারেশন করবে, এগুলো প্রথম এগুলো বলতে হবে না? প্রথম হ্যাঁ স্যার, আমি বলছি স্যার। স্যার প্রথমে আমি যদি বেস কোর্স হিসাবে ডাব্লিউএম ইউজ করি সেক্ষেত্রে আমি প্রথমে আমি যে সাইডে কাজ করেছি স্যার সেখানে প্রথমে সিটিবির একটা লেয়ার ছিল, তার নিচে সিমেন্ট ট্রিটেড বেস বলে একটা লেয়ার আছে, ওটাও আমাদের বেস কোর্স হিসাবেই কাজ হয়। এবং বেস কোর্সের ওপরে আমাকে প্রথমে বেস কোর্সটাকে পরিষ্কার যাতে আমাদের পুরোপুরি যখন স্ট্রেংথ চলে আসে সেই স্ট্রেংথ চলে আসার পর আমাকে প্রাইম কোট ওখানে দিতে হবে। প্রাইম কোট দেওয়ার পর আমাকে সেখানে 24 ঘন্টা ওটাকে মানে শুকোতে দিতে হবে যাতে পুরোপুরি ভয়েড গুলো আমার ইন্টারাপ্ট হয়ে যায়, পুরোপুরি আমাদের ভয়েড যাতে মানে যে যে পার্টিকেলস গুলো থাকে সেগুলো যাতে পুরোপুরি ওয়াটার টাইট হয়ে যায়। এবং তারপর ছেড়ে আমাকে দাও, ছেড়ে দাও, বেশ ছেড়ে দাও। তুমি আমাকে বলো যে ফিলার মেটেরিয়াল যে ইউজ করব, ফিলার মেটেরিয়াল অ্যাজ পার 505 সেকশন, ফিলার মেটেরিয়াল যে ইউজ করব তার প্লাস্টিসিটি ইন্ডেক্স ম্যাক্সিমাম কত হবে? ফিলার মেটেরিয়াল না স্যার আমার জানা নেই। তো তুমি তো ইয়েতে কাজ করছো, কোয়ালিটিতে, তোমার তো এগুলো মুখস্থ থাকতে হবে যে তার প্লাস্টিসিটি ইন্ডেক্স কত হবে ম্যাক্সিমাম, এগুলো তো জানতে হবে। আচ্ছা, ঠিক আছে, ছেড়ে দাও। তুমি আমাকে বলো যে ওয়াটার সেন্সিটিভিটি টেস্ট হয়, জানো তো? ওয়াটার সেন্সিটিভিটি বলতে ওয়াটার অ্যাবজর্পশন টেস্ট করা হয়। না, ওয়াটার সেন্সিটিভিটি টেস্ট হয়, তুমি কি সেটা জানো? না স্যার আমার জানা নেই। আচ্ছা, সেখানে টোটাল ওয়েট অফ এগ্রিগেটের কত পার্সেন্ট পর্যন্ত অ্যালাউ করবে? স্যার আমি কি গেস করতে পারি? না। আচ্ছা, হাইড্রেটেড লাইম
কোথায় ইউজ হয় বলো তো? কোথাও কি ইউজ হয়? হাইড্রেটেড লাইম, হ্যাঁ আন্ডার ওয়াটার স্ট্রাকচারে আমরা হাইড্রেটেড না লাইম না, ইউজ করতে পারি। আন্ডার ওয়াটার কনস্ট্রাকশন বলছি না, রোড কনস্ট্রাকশনে। হ্যাঁ স্যার ইউজ হয়। কোথায়, কোন জায়গাতে? হা- আমরা যদি ম্যাস্টিক অ্যাসফাল্ট তৈরি করি সেক্ষেত্রে আমাদের কাজে লাগে। ম্যাস্টিক অ্যাসফাল্ট। আচ্ছা, ওয়েট সিভিং আর ড্রাই সিভিং এই দুটোর ভিতর পার্থক্য কি, আর কোনটা কোথায় ইউজ হয়? স্যার ওয়েট সিভিং আমি যদি করি, প্রথমে ড্রাই সিভিংটা বলি। ড্রাই সিভিং স্যার আমাদের 75 মানে লেস দেন 75 মাইক্রন এর উপরে যে অ্যাগ্রিগেট গুলো থাকবে সেগুলোকে আমরা ড্রাই সিভিং করব, এবং 75 এর নিচে যে সমস্ত আমাদের অ্যাগ্রিগেট গুলো হবে সেগুলোকে আমরা সেডিমেন্টেশন অ্যানালাইসিস এর মাধ্যমে, আমরা হাইড্রোমিটার অ্যানালাইসিস এর মাধ্যমে আমি মানে সিভিং করব। তুমি জানো ওয়েট সিভিং কি জিনিস জানো? হ্যাঁ স্যার ওয়েট সিভিং তো দেখেছি ওয়েট স্যার। সিভিং হাইড্রো, কি বললে জানো, কিসে কি বললে, হাইড্রোমিটার না কি একটা বললে নাকি? হাইড্রোমিটারে ওয়েট সিভিং হয়? স্যার আমি ভুল বলে দিয়েছিলাম, আমি হাইড্রোমিটার নয়, সরি স্যার, অ্যাকচুয়ালি 75 মাইক্রনের যে সিড থাকে সেটা দিয়ে আমাকে প্রথমে ওয়াশ করে নিতে হয়, ওয়াশ করে নিয়ে সেখান থেকে আমাকে সিড কন্টেন্ট এবং কোর্স ফাইন পার্টিকেলস গুলো আইডেন্টিফাই করে দিতে হয় আলাদা করে। তুমি তুমি রোডের কোয়ালিটিতে কাজ করো এবং বিগত 4 বছর ধরে কাজ করছো, তোমাকে এই জায়গাগুলো পুরো ক্লিয়ার থাকতে হবে। ওখানে যারা বসে থাকবে তারা রোডের এক একজন মাস্টার, মানে তারা, কারোর হয়তো 35 বছর, কারোর 30 বছরের এক্সপিরিয়েন্স, বুঝতে পারছো? তারা চোখে হুম। দেখে পরে কোনো একটা মেটেরিয়ালকে আইডেন্টিফাই করতে পারে। তো তাদের সামনেও তো তোমাকে ওই জায়গাটা নিয়ে যেতে হবে। আচ্ছা, তুমি আমাকে আরেকটা জিনিস বলো, সেটা হচ্ছে আহ, যখন আমরা কোনো একটা কোর্স এগ্রিগেট চুজ করব ডেন্স বিএম এর জন্য, তখন সেক্ষেত্রে ক্লিনলিনেস বা যেটা ডাস্ট আমরা বলি, ডাস্টের কত পার্সেন্ট আমরা অ্যালাউ করব ম্যাক্সিমাম? স্যার ওটা 95% পর্যন্ত আমাদেরকে ম্যাক্সিমাম রাখতে হয়, ওর বেশি হলে অসুবিধা হয়, নাইনটি প্রপার ফাইভ বন্ডিং পার্সেন্ট হবে না। কি প্রশ্নটা করলাম আবার? তুমি মনে হচ্ছে প্রশ্ন শুনতে পাচ্ছ না। তোমার কি প্রশ্ন করলাম? যে ম্যাক্সিমাম ডাস্ট কত পার্সেন্ট আমি রাখবো বা অ্যালাউ করব কোর্স এগ্রিগেটের জন্য ডিবিএম এর ক্ষেত্রে? তুমি 95% কি অ্যান্সার করছো? ম্যাক্সিমাম স্যার, ডাস্ট কত অ্যালাউ করবো? ম্যাক্সিমাম ডাস্ট 95% অ্যালাউ করবো? না না স্যার, আমি অন্য একটা টেস্ট ভেবে নিয়েছিলাম। তাহলে তুমি উল্টো ভাবে অ্যান্সার কেন করছো? স্যার 35% আমার যতটুকু জানা আছে। মর্থ কি বলছে, মর্থ কি বলছে, আমাদের সেকশন 500 কি বলছে? তোমাকে তো না ওরা স্যার ভাই আমার, মর্থ থেকে প্রশ্ন ধরবেই, কিছু করার নেই, তোমাকে তো করবেই প্রশ্ন। তুমি জানো এই যে ওয়াটার সেন্সিটিভিটি টেস্টের কথা আমি বললাম, সেটা কোথার, কোন কোডের এগেনস্টে সে টেস্ট করা হয় জানো? না স্যার আমার জানা নেই। আস্থর এগেনস্টে করা হয়ে থাকে, 800, আস্থো টু আচ্ছা, এইট ব্যস্ত। থ্রি হ্যাঁ, আস্থো 283 আই থিঙ্ক, আমার যেটুকু মনে পড়ছে 283 এর আন্ডার। আমার এই মুহূর্তে ঠিক হুম। মতো মনে পড়ছে না, বাট তুমি একটু দেখে নিও। ওই 283 বা 282 এরকম কিছু একটা ছিল। তুমি ওয়াটার সেন্সিটিভ টেস্ট জানোই না, যাই হোক। আচ্ছা, তুমি আরেকটা আমাকে প্রশ্নের অ্যান্সার দাও, সেটা হচ্ছে যে এই যে আমরা সিল কোট ইউজ করি, সিল কোট কত রকমের হয় বলো তো? স্যার সিল কোড আমি স্যার করিনি কখনো, আমি বলতে পারবো না স্যার। আচ্ছা, কত আমার রকমের হয় সাইডে সেটার আমি আইডিয়া আছে? সিল কোড জিনিসটা আমার জানা আছে স্যার, কিন্তু সিল কোড কত রকমের হয় আমার জানা নেই স্যার। আচ্ছা আচ্ছা, কোনো একটা ক্ষেত্রে ধরো আমি ডিবিএম করছি, তো ডিবিএম এর ক্ষেত্রে আহ, মানে জেনারেলি যে মডিফাইড বিটুমেনটা থাকে, সেটাকে হট ক্লাইমেটে তার মার্শাল ফ্লো কত হতে হয়? স্যার ফ্লো আমাদের না না, তুমি অ্যাজ পার কোড বলবে ভাই, অ্যাজ পার মর্থ বলবে তুমি, তোমাদের ওখানে কি হয় বলবে না। 2 থেকে 4 এর মধ্যে থাকতে হয় স্যার। কাছাকাছি গেছো। হট ক্লাইমেটে
2.5 থেকে 4 হতে হয়। আচ্ছা অ্যাজ পার মর্থ বলছি, এটা আমার বানানো না। আর 3.5 থেকে 5 হতে হয় কোল্ড ক্লাইমেটের ক্ষেত্রে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, মার্শাল টেস্ট নিয়ে আমাকে একটু বলো তো, একটু কিভাবে মার্শাল টেস্ট হয়, কি হয় না হয়, একটু আমাকে তো বলো দেখি। এটাই তোমার শেষ প্রশ্ন, স্যার। ভালো করে অ্যান্সার দেবে। হ্যাঁ, এটাই শেষ প্রশ্ন টেকনিক্যালের, ভালো করে অ্যান্সার দেবে যে মার্শাল টেস্ট আমি তোমার কাছ থেকে জানতে চেয়েছি। একটু বিস্তারিত বুঝিয়ে বলো। আমি ধরে নাও আমি লেম্যান, তুমি অ্যাজ এ ইঞ্জিনিয়ার আমাকে বোঝাচ্ছ। স্যার মার্শাল মিক্স ডিজাইন আমাকে যদি করতে হয় তাহলে প্রথমে আমি আমার যে প্রপোজন থাকবে, যদি আমি ডিবিএম করি সেক্ষেত্রে আমি যদি গ্রেড 1 ইউজ করি বা গ্রেড 2 ইউজ করি, আমি ধরে নিচ্ছি গ্রেড আমি 2 ইউজ করছি। তো সেক্ষেত্রে আমার অ্যাগ্রিগেট সাইজ যে আমার গ্রেডিং এ থাকবে সেই গ্রেডিং এর অ্যাগ্রিগেট গুলোকে প্রথমে আমি হিট করব। 165 এর ওপরে মোটামুটি টেম্পারেচার আমি হিট করব এবং বিটুমিনকেও মোটামুটি 150-র কাছাকাছি আমি হিট করব। হিট করে নিয়ে বিটুমিন প্লাস আমার যে গ্রেডিং করা অ্যাগ্রিগেট থাকবে প্লাস ডাস্ট থাকবে, সমস্ত কিছুকে আমি মোটামুটি 160 থেকে 155 থেকে 160 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে প্রথমে আমি ওটাকে মিক্সিং করব। মিক্সিং করে নিয়ে আমার যে মোল্ড আছে সেই মোল্ডের যে ডায়া হবে, সেই মোল্ডের ডায়া হবে আমাদের 100 mm এর ডায়া হবে এবং যে হাইট হবে সেটা হচ্ছে 63.7 mm। তো এই মোল্ডের মধ্যে আমি প্রথমে ভরবো, ভরে নেওয়ার পর আমি 75 নাম্বার অফ ব্লোজ দিয়ে দু সাইডেই উপরে প্রথমে 75 নাম্বার অফ ব্লোজ দেবো এবং সেম ভাবে দুদিকেই আমি 75 নাম্বার অফ ব্লোজ দিয়ে সেই মোল্ডটাকে আমি প্রথমে রেখে দেবো। রেখে দেওয়ার পর সেই মোল্ডটাকে আমি একদিন মানে 24 ঘন্টা আমি ওরকম নর্মাল টেম্পারেচারে রেখে দেওয়ার পর সেই মোল্ডটিকে আমি পরের দিন ডিমোল্ডিং করব। ডিমোল্ডিং করে সেটাকে 60 ডিগ্রি টেম্পারেচারে আমি ডিমোল্ড করার পর যে আমার মোল্ডটা থাকবে সেটাকে আমি আমাদের স্টেবিলিটি যে মেশিন থাকবে মার্শাল মোল্ড সেখানে আমি লাগাবো এবং লাগানোর পর আমার প্রপার যে প্রুভিং রিং এবং যে আমার প্রুভিং রিং আমাদের লোডটা আইডেন্টিফাই করে দেবে এবং আমার ওর সাথে সাথে আমাদের একটা ডিসপ্লেসমেন্টের একটা আমাদের ডায়াল গেজ লাগানো থাকবে যেটা আমার ফ্লো ইন্ডিকেট করবে। তো এইভাবে আমি প্রপারলি স্যার আমাদের মার্শাল মোল্ডের জন্য নর্মালি আমাদের যদি নর্মাল আমি বিটুমিনের ক্ষেত্রে করি তাহলে 9 কিলোনিউটনের কাছাকাছি আমাকে লোড নিতে হবে এবং ফ্লো আমাদের ওখান থেকে ফ্লো ওই 2 থেকে 4-এর মধ্যে মোটামুটি ফ্লো থাকবে। এবং তার আগে আমাকে ওই তার বিটুমিনের যে ডেনসিটি সেই ডেনসিটিটা আমার এয়ারের রেসপেক্টে এবং ওয়াটারের রেসপেক্টে দুটোকে বের করে নিয়ে আমাকে এই একটা 6টা গ্রাফ হবে স্যার। একটা ডেনসিটি, একটা ফ্লো, একটা ভিএমএ, একটা ভিএফবি, একটা হ্যাঁ এই প্রথমে ডেনসিটি হবে, স্টেবিলিটি হবে, ফ্লো হবে, তারপরে এয়ার ভয়েড হবে, ভিএমএ হবে, ভিএফবি হবে। এই 6টা গ্রাফ আমি প্লট করব। প্লট করে নেওয়ার পর আমার ড্রাই ডেনসিটি, আমার সেন্সিটিভ, আমার যে স্টেবিলিটি এবং আমার যে 4% যে এয়ার ভয়েডের রেসপেক্টে আমি যে অপটিম গ্রেড পাবো সেই গ্রেড থেকে আমি অপটিমাম বিটুমিন কন্টেন্ট এভাবে বের করব। আচ্ছা, বেসিক্যালি স্যার এইটা আমার মানে বিটুমিনের অপটিমাম বিটুমিন কন্টেন্টটা বের করানোর জন্যই আমাকে করতে হয়। বুঝলাম। ঠিক আছে। তুমি আমাকে বলো যে তোমার তো বাড়ি হচ্ছে ঝাড়গ্রামে, তাই তো? হ্যাঁ স্যার। তো ঝাড়গ্রাম বিখ্যাত কেন? ঝাড়গ্রাম স্যার বিখ্যাত এখানে আমাদের মানে এখন বর্তমান টাইমে যে টুরিস্ট স্পট হিসেবে প্রচুর পরিমাণে একটা জনপ্রিয়তা পেয়েছে। তার সাথে সাথে এখানে আমাদের মানে ম্যাক্সিমাম জায়গাটাই আমাদের বন্য এরিয়া এবং কিছু টুরিস্ট স্পটের জন্য বিখ্যাত স্যার। আমাদের এই জায়গাটা বেসিক্যালি টুরিস্ট স্পট এবং মানে জঙ্গলের জন্য বেসিক্যালি বিখ্যাত। ব্যাস, আর কিছু নেই ঝাড়খণ্ডে, এই ঝাড়গ্রামে, সরি? না ঝাড়গ্রামে স্যার এরপরে আমাদের এখানে একটা জুওলজিক্যাল পার্ক রয়েছে। তার সাথে সাথে আমাদের এখানে একটি কিছু রাজবাড়ি আছে, ঝাড়গ্রাম রাজবাড়ি খুবই বিখ্যাত এখানে। তাছাড়া আমাদের এখানে আমার বাড়ির কাছাকাছি প্রায় 150 বছর পুরনো একটি কনক দুর্গা মন্দির রয়েছে। এখানে বেলপাহাড়ি রয়েছে, বেলপাহাড়িকে ঝাড়গ্রামের রানী আমাদের কুইন বলা হয়ে থাকে। বেলপাহাড়ির মধ্যে আমাদের এখানে কিছু জলপ্রপাত আছে, তার মধ্যে আমাদের আম, ঘাগরা জলপ্রপাত অন্যতম। তাছাড়া আমাদের এখানে কান্দারানী ড্যাম আছে। আমাদের এখানে কিছু তারাপিনি ড্যাম আছে। এইগুলো স্যার বেসিক্যালি আমাদের এখানে জনপ্রিয়। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আর এখানে মনীষী যারা জন্মগ্রহণ করেছে এরকম কারোর নাম জানা আছে?
স্যার মনীষী বলতে এখানে স্যার আমার সে ঝাড়গ্রামে আমি যতটুকু জানি স্যার এখানে আহ, না স্যার আমার জানা নেই স্যার। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, তোমার ইন্টারভিউ এখানেই কমপ্লিট করা যায়। ঠিক আছে, বলো তন্ময়, কি বুঝলে ইন্টারভিউ দিয়ে? খুবই খারাপ স্যার। খুবই খারাপ? এত এত আমার তো কেন? খুবই খারাপ। এত খারাপ, এত প্রথমত মানে স্যার আমি ডিমোটিভেট হলে হবে কি আমি করে? বলছি, আমি আপনাকে বলছি স্যার, এটা হচ্ছে আরেকটা রিকোয়েস্ট যে ভিডিওটা স্যার দেবেন না কোথাও। আমার মানে আমার ঠিক হয়নি ইন্টারভিউটা প্রথমত। না, এটা আমি এটা কারণটা তো, বলে দিচ্ছি। এটা আমি পারলাম না, তারপরে তুমি বলো ফার্দার, আমি তোমার সঙ্গে আচ্ছা, সেটা নিয়ে বলছি। সেকেন্ড জিনিসটা হচ্ছে স্যার যে আপনি যে আমাকে কোশ্চেনগুলো করেছিলেন, আমি হুম। জানি না আমি কি কারণে কনফিউজ হয়ে গেলাম। এই আপনি যে প্রথমত আমাকে যে কোশ্চেনটা করেছিলেন যে একটা বেস কিভাবে প্রিপেয়ার করা হয়, সেটার উত্তরটা পুরোপুরি আমি ভুল দিয়েছি। যেটা আমি প্রাইম কোড ট্যাগ কোড কি বলে দিলাম, আমার ঠিক নিজেরও মানে ইয়ে হলো না। হুম। ওটা প্রথমত ভুল। সেকেন্ডলি আমি মানে আপনি ওই যে টেস্টের কথা আমাকে বললেন সেটা আমার জানা ছিল না, আমি ওটা জানি না স্যার। আচ্ছা, আর ঠিক আছে, সেগুলো আমার ব্যাপার মনে হয় নয়, আমাকে তুমি এটা বলো যে কোশ্চেন কি খুব হাই ফাই করা হয়েছে, মানে এমন প্রশ্ন একদম যে, না। যে তুমি না না মানে না। কোনোদিন নামই শোনো, ঠিক আছে, হতেই পারে একটা দুটো প্রশ্ন তোমার এরকম থাকতেই পারে যেগুলো হয়তো তুমি নাম শোনোনি, বাট প্রশ্ন কি প্রচন্ড কঠিন ছিল, মানে না 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 তোমাকে না 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 স্যার। ইয়ের বাইরে ধরা হয়েছে, বা সিলেবাসের বাইরে মনে হচ্ছে, বা এরকম প্রশ্ন তৈরি হতে পারে না, এরকম কি কোনোভাবে মনে হয়েছে? না 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 না, এটা নয় স্যার। তাহলে এবার আমাকে কোশ্চেন তুমি বলো যে তুমি কয়েকটা জায়গাতে ঘাবড়ে গেলে কেন? আমি তো দেখলাম কয়েকটা জায়গায় তুমি প্রচন্ড ঘাবড়ে গেলে। একদম 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 কেন? ঘাবড়ে গেলাম বলতে স্যার অ্যাকচুয়ালি যে আপনি যে ক্লজ গুলো আমাকে ডাইরেক্ট তুলে দিলেন না, আমি সেই জায়গাটায় একটু আমি মানে ইয়ে করে গেলাম। আমি ক্লজ তো গুলোতে একটু ক্লজ তো ভাই তোমাকে ডাইরেক্ট ধরবেই। তুমি যখন একটা জায়গাতে ধরো, আমি জেনারেলি দেখো, আমি ইন জেনারেল কথা বলছি, জেনারেলি আমরা যারা নর্মাল বিল্ডিং সাইটে কাজ করি, তাদের কোয়ালিটি হুম ল্যাবে কিছুই থাকে না, কিচ্ছু থাকে না, মানে হুম হুম মিনিমাম টু মিনিমাম কাজ হয়, কিন্তু একটা যেখানে আমরা একটা মানে আমরা জেনারেলি এটা করে থাকি, যে যখনই কেউ একজন বলছে যে সে রোডের কিউএ কিউসিতে কাজ করে এসছে, তার জন্য কিন্তু আমার রেসপেক্টটা অনেক গুণ বেড়ে যায়। তার রেসপেক্টটা অনেক গুণ বেড়ে যাওয়ার কারণটাই এটা যে আমাদের মনে হয় যে সেখানে অনেক বেটার কাজ হয়। তো যদি সেখানে অনেক বেটার কাজ হয়, তাহলে তো তোমার কাছ থেকে আমার এক্সপেকটেশন তো বাড়বেই। আমি তো চেষ্টা করবই যে হ্যাঁ, তুমি বেটার করো, তুমি আমাকে বেটার অ্যান্সার করো। তোমার কাছে তো আমি কোনোভাবেই আশা করব না যে অন্যান্য ছেলেরা যাদের কোনো এক্সপিরিয়েন্সই নেই, তারা ওই জায়গাটাতে যেয়ে পরে যেটা করবে আর তুমি যেটা করবে, দুটোর ভিতর তো পার্থক্য থাকবেই। আবার তুমি এনএইচএআই এর মতো একটা সংস্থার সঙ্গে যুক্ত রয়েছো, সে যেভাবেই হোক, তুমি ডাইরেক্ট হও আর ইনডাইরেক্ট হও আর যাই হও না কেন, বাট তুমি তাদের সঙ্গে যুক্ত রয়েছো মানেই হচ্ছে যে তুমি মানে তোমার প্রতি আমার এক্সপেকটেশনটা অনেক হাই হয়ে যায়। তখন আমার নিজেরই মনে হবে যে আমি তোমাকে এই প্রশ্নটা করে পরে আমি ছোট করে ফেলছি না তো তোমাকে প্রশ্নটাতে, বা তোমাকে এমন প্রশ্ন করছি না তো যেটা তোমার লেভেলের যে মিট করছে না। তো ওই জায়গাগুলো কিন্তু একটা তৈরি হয়ে যাচ্ছে, যেটা আমি না চাইলে পরেও আমার ভিতরে কাজ করছে, যে আমি কিন্তু তোমাকে সবসময় একটা স্ট্যান্ডার্ড হাই করেই প্রশ্ন করব, যে অন্য ছেলেরা কিন্তু মর্তের এত ভিতরে যেয়ে পরে জানতে চাইবে না। কিন্তু দেখো, আমি তোমাকে বিশাল ভাস্টও যাইনি, আমি শুধু ডিবিএম বিএম নিয়েই তোমার সঙ্গে খেলেছি। আমি ডিবিএম বিএম বেস ছাড়া কিন্তু বাইরে যাইনি, যে অন্যান্য জায়গাতে যেয়ে পরে যাই হয় আর কি। এবারে তোমার কথাতে আসি, তুমি যে কথাটা বললে ভিডিওটা না দেওয়ার কথা, দেখো তুমি ভালো পারফর্ম করলে কি করলে না, তাতে কিন্তু কারোর কিচ্ছু এসে যায় না। নো একদম ওয়ান ঠিক। বদার্ড। তুমি যদি এখানে ভালো পারফর্ম করে পরে আমাকে 50টা অ্যান্সার দিয়ে দিতে পারতে, খুব ভালো অ্যান্সার করতে পারতে, তাহলে কি তোমার মনে হয় যে অন্য কেউ তোমাকে দেখে ইনফ্লুয়েন্স হয়ে বেটার পারফর্ম করবে? তারও কোনো মানে না নেই। না, এরকম কিছু না। আবার তুমি হুম ধরো হুম। আজকে একটা খারাপ ইন্টারভিউ দিয়েছো, এই ইন্টারভিউটা যদি সেদিনে খারাপ হতো তোমার যেয়ে পরে, তাহলে কি তোমার ভালো হতো? কখনোই হতো না। তাহলে তোমাকে সবসময় এটাই চেষ্টা করতে হবে, তুমি উম, ওইগুলো বদার করো না। তুমি এটা মাথায় রাখো যে তুমি এখানে যে ভুলগুলো করলে, সে ভুলগুলো ফার্দার যেন না হয়। আজকে যে জায়গাতে তোমাকে, কোন জায়গাটাতে আজকে তোমাকে প্রবলেম ফেস করতে হচ্ছে, সেটা হচ্ছে যে মর্তের স্পেসিফিকেশন ডাইরেক্ট এরিয়াগুলোতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবারে আমার মনে হচ্ছে তোমার, এবারে আমি আসি আসল জায়গাতে, ফিডব্যাকের জায়গাটাতে। আমার মনে হয়েছে
এবারে সেটা হতে পারে নেটওয়ার্ক ইস্যুর জন্য হোক বা অন্য কিছুর জন্য হোক, তুমি প্রশ্নগুলো ঠিকমতো শুনছো না। তোমাকে আমি প্রশ্ন করছি কত পার্সেন্ট ডাস্ট অ্যালাউয়েবল, সেটা হচ্ছে 5%, তুমি আমাকে ঘুরে অ্যান্সার দিচ্ছ 95% অ্যালাউ করি, এই করি সেই করি। তোমাকে যেটা আমি বলছি তুমি সেটার অ্যান্সার দেবে। তুমি ওখানে যদি অন্য অ্যান্সার করো, আমি তো কিছুই জানি না, আমি রোডের কিছুই জানি না ধরে নাও। তারা রোডে 30 বছর, 40 বছর, 35 বছর ধরে ঘষে এসছে। তারা তোমাকে এমন প্রশ্ন করে দেবে যে তুমি খুঁজেই পাবে না, তুমি নিজের ফ্লোতেই আসতে পারবে না, তোমাকে দাঁড়াতেই দেবে না। এবারে ওরা তো এরকম কম্পিটিটিভ স্টুডেন্ট কম পাবে যারা রোড জানে না। বেশিরভাগ লোকই রোড জানে না। তুমি দেখো, মানে এটা ওপেন ক্যামেরা বলা উচিত নয়, 90% স্টুডেন্ট হ্যাভ নো নলেজ রিগার্ডিং রোড, পিডাব্লিউডি অ্যান্ড অল। আর তারাই কিন্তু ফার্স্ট চয়েস দিয়ে রেখেছে পিডাব্লিউডি। তাহলে ওই লোকটা যদি পিডাব্লিউডির জন্য একটা ক্যান্ডিডেট খোঁজে, কাকে খুঁজবে? তোমাকে খুঁজবে। কারণ তুমি রোডে কাজ করছো, কোয়ালিটিতে রয়েছো, তুমি যেয়ে পরে ওদেরকে, অন্যদেরকে যেয়ে পরে খুব তাড়াতাড়ি ওয়ার্ন করতে পারবে, কাজ ফটাকসে কাজ ধরে নিতে পারবে। তাহলে তুমি যদি একজন বেটার ক্যান্ডিডেট হও, তোমাকে তো সেটা ওখানে শো করতে হবে। আমি বলছি হয়তো এরকম হলো তোমাকে প্রশ্নই করলো না, তোমাকে একদম খুব ইজি ইজি প্রশ্ন দিয়ে চলে গেল। হ্যাঁ, সিবিআর কি, আচ্ছা সিবিআর 5 এর ভ্যালুটা কেন নেওয়া হয়, আরে 2.5 কেন, এইসব প্রশ্ন করলে তো তোমার কাছে বেটার। কিন্তু তুমি প্রিপেয়ার হয়ে যাও আরো ভালো, মানে কি বলবো, মানে নেক্সট লেভেলের প্রিপারেশনটা করে যাও। তুমি কেন কম লেভেলের প্রিপারেশন করে যাবে? কারণ আমি একটা জিনিস একটু এটাই মানে আপনি আনপ্রেডিক্টেবল একটা ব্যাপার। হ্যাঁ, বলো বলো, তারপরে আমি বলছি। স্যার একটু একটা প্রবলেম হচ্ছে, আমি বলবো না স্যার একটা ইয়ের বলে, কিন্তু একটা প্রবলেম, আমার একটু প্রবলেম হচ্ছে স্যার, শুনতে একটু অসুবিধা হচ্ছিল প্রথমত। তারপর আমি নিজে তো ভুল তো দিয়েছি, সেটা হলো। আর সেকেন্ডলি স্যার আমি একটা জিনিস একটু কনফিউজ হয়ে আছি, সেটা হচ্ছে যে মানে এক্সপিরিয়েন্সটাতে বেশি ফোকাস দেওয়া উচিত, না এখন টেকনিক্যালি সাবজেক্টগুলোকে মানে রেডি করবো, আমি সেই জিনিসটাতে আমি মানে একটু তোমার কনফিউজ হয়ে পড়েছি। তোমার যা এক্সপিরিয়েন্স, তাতে আমার মনে হয় পার্সোনালি যে তোমার শুধুমাত্র এক্সপিরিয়েন্সের উপরেই জোর দেওয়া উচিত। কারণ ওরা ওখানে ওই জিনিসটাই তোমার কাছ থেকে এক্সপেক্ট তুমি ওখানে যখন যেয়ে বলবে যে আমি এনএইচএআই এর আন্ডারে এত বছর ধরে কাজ করছি, 4 বছর ইজ নট, মানে জোক নয়। সেখানে তুমি কোয়ালিটি কন্ট্রোলের জায়গাটায় রয়েছো, এমন নয় যে এক্সিকিউশনে রয়েছো। তো সেই সমস্ত জায়গাতে যখন তুমি রয়েছো, তোমার কাছ থেকে ওরা তো একবার হলো, আমি বলছি না তোমাকে 100% প্রশ্ন রোড থেকে করবে, কিন্তু তোমাকে 50-60% হলেও তো রোড থেকে করবে। 2-4টা প্রশ্ন হয়তো তুমি সার্ভে থেকে পেলে, কিন্তু তুমি যদি হুম ওই 50-60% যে প্রশ্ন রয়েছে সেখানেই যদি তুমি পারফর্ম করতে পারলে না, তাহলে কি সেটা বেটার হবে? কখনোই হবে না। হুম হুম তুমি ধরো বাকিগুলো সব অ্যান্সার করে দিলে, যে সার্ভে থেকে যা প্রশ্ন করলো অ্যান্সার করে দিলে, তোমাকে বিল্ডিং মেটেরিয়ালস থেকে কোশ্চেন করলো অ্যান্সার করে দিলে, কিন্তু তোমাকে তো আলটিমেটলি পিডাব্লিউডি চিন্তা করতে হবে। পিডাব্লিউডি মানে কি, হুম। তোমাকে মার্কসটা হাই করতে হবে, পাতি কথা। এবারে হতে পারে তুমি, আমি জানি না তোমার কত, 170 এভাব মার্কস আছে নাকি? না স্যার অত নেই, 158 মতো আছে। তাহলে 158 মতো যদি হয়, তার মানে তোমাকে ওখানে 50 তো তুলতেই হবে ধরো। তাহলে 50 তুলতে গেলে তোমাকে তো সেই জায়গাটা তো রেডি করতে হবে, তাই না? তুমি তোমার এক্সপিরিয়েন্সের জন্য হয়তো 10 নাম্বার এক্সট্রা পাবে, আমি মানছি পাবে, যেরকম তোমার এক্সপিরিয়েন্স রয়েছে তাতে 10 নাম্বার তোমাকে এক্সট্রা দেবে, কিন্তু তোমাকে তো সেরকম পারফর্মও করতে হবে। তো আমার মনে হয় যাই করো, একটু মর্তে স্পেসিফিকেশনটা নিয়ে বসে যাও না, একটু ভালো করে দেখো জায়গাগুলো কেটে কেটে। সবটা দেখার দরকার নেই, আমার থেকে তুমি আরো ভালো জানবে যে কোন জায়গাগুলো দেখতে হবে। প্লাস্টিসিটি ইন্ডেক্স কি হয় তোমার ইয়ের ক্ষেত্রে, ফিলার মেটেরিয়ালের ক্ষেত্রে 4-এর বেশি হওয়া যায় না, এগুলো তোমার মুখে থাকবে তো। এগুলো প্রত্যেকটা সেকশন কোড করে করে দেওয়া রয়েছে, টেবিল আছে, টেবিলে দেওয়া রয়েছে। হুম হুম গ্রেড 1-এর জন্য ম্যাক্সিমাম এগ্রিগেট মনে হয় 40 mm, 40 mm এর বেশি এগ্রিগেট দেওয়া যায় না। তো ওগুলো একটু দেখে নেবে, ওগুলো একটু দেখে একটা জায়গাতে নোট করে নাও। তো ওই জায়গাগুলো তোমার কিন্তু লাগবে। আর আরও ভালো কথা বলি যে এই ইন্টারভিউটা দিলে তো দিলেই, কিন্তু তোমার কি ফেজ 3-তে আছে? হ্যাঁ স্যার, ফিস দিতে আছে, আর একটা হ্যাঁ, হলে ভালো হয় স্যার। আরেকটা হলে তো ভালো হয়, সে আমি পরে তোমার সঙ্গে না হয় অফলাইন কথা বলছি, ঠিক আছে। কিন্তু আমার কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তুমি একটু ভিডিওটা যখনই আমি ছাড়বো, তুমি একটু অ্যানালাইজ করো ভিডিওটাকে, যে তুমি কোন জায়গাটাতে ভুল করলে। একটু ভিডিওটাকে একবার দুবার দেখো,
যে মানে এবারে ওটা কিন্তু আবার ফাস্ট ফরওয়ার্ড করে দেখলে অতটা বুঝতে পারবে না। একটু হুম হুম তোমাকে হুম দেখে নিতে হবে যে কোন জায়গাটাতে তুমি অ্যান্সার করতে যেয়ে থমকে যাচ্ছ, বা কোন জিনিসটা তোমার সম্পর্কে আইডিয়া মানে তুমি পাচ্ছ না, বা এটা এরকম করে অ্যান্সার করতে পারতে, বা এখানে তুমি ফেঁসে গেলে যেয়ে পরে ওইটাকে একটু জাস্ট অ্যানালাইজ করো। আমার মনে হয় সেটা অনেক বেটার হবে। তুমি যথেষ্ট ভালো আমার একজন ক্যান্ডিডেট মানে আমার রিগার্ডিং আমার আমার পিডাব্লিউডি। হেল্প হলো স্যার, কেন কি আমি মানে আমি আবার কিছু কিছু আমি ইন্টারভিউ দিয়েছি। তো সেক্ষেত্রে আপনি যে কোশ্চেনগুলো আমাকে করলেন, সেক্ষেত্রে আমি যে যে জায়গাগুলোতে প্রবলেমে পড়লাম সেই জায়গাটা আমার মানে আমি রিয়েলাইজ করতে পারছি এখন। সেটাই তো, দেখো তুমি ইন্টারভিউ দিতেই পারো, অনেকেই আছে অনেকেই ইন্টারভিউ নেয়। আহ, হুম সেটা হুম আলাদা ব্যাপার, সেটা সবাইকার নিজস্ব নিজস্ব ব্যাপার। কিন্তু আমার মনে হয় যে ইন্টারভিউ এরকমই হওয়া উচিত। আমি কিন্তু তোমাকে কোনো বই খাতা দিয়ে বসে ইন্টারভিউ নিইনি। তুমি যেরকম যেরকম অ্যান্সার করেছো আমি সেরকম সেরকমই কোশ্চেন করতে করতে গেছি। তো হুম সেটা অনেক বেটার আমার মনে হয়, কারণ ওখানেও যারা বসে থাকবে তারা কখনোই হাতে পেন কাগজ কলম নিয়ে তো বসে না। তারা তুমি যেরকম অ্যান্সার করবে সেরকমই তোমাকে প্রশ্ন করবে। একজন এ একটা প্রিভিয়াস এক্সপিরিয়েন্স বলছি। একজন মানে তার বিল্ডিংয়ে কোনো আইডিয়াই নেই। সে হঠাৎ করে ঢুকে গেছে বিল্ডিং নিয়ে, বলে দিয়েছে যে এরকম আমি বিল্ডিংয়ে এই করেছি ওই করেছি সেই করেছি এরকম বলেছে। তাকে স্পেসিমেন, হ্যাঁ, এসব নিয়ে পরে এমন মানে ঘুরিয়েছে না, মানে নাজেহাল করে তাকে শেষে বলতে হয়েছে যে না আমি স্যার এগুলো ঠিক জানি না। হুম তো ওদের সঙ্গে চালাকি করে কোনো ব্যাপার নেই। আর তুমি যেরকম বলবে, তুমি যেরকম ওদেরকে নিয়ে যাবে, ওরাও সেরকম ভাবেই মোল্ড হবে। ওরাও সেভাবেই তোমাকে প্রশ্ন করবে। হ্যাঁ, এবার তুমি যদি বেশি ওভার স্মার্টনেস দেখাও, তাহলে ওরাও তোমার সাথে ওভার স্মার্টনেস করে দেখাবে। এবারে আবার এখন তো আবার দুটো ইয়ে হয়ে গেল, দুটো প্যানেল হয়ে গেল। হ্যাঁ, আরেকটা হুম হুম প্যানেল, এবারে দুটোতেই সেম প্যানেল রয়েছে কিনা সেটাও জানতে একটু আমাদের টাইম লাগবে। তারা কিরকম প্রশ্ন করছে সেটাও জানতে আমাদের একটু সময় লাগবে। তবু আমি বলেছি যে আমি জানি না তুমি আমার ভিডিওগুলো ফলো আপ করো কিনা। না তো না, আমি দেখি স্যার। তো সেখানে আমি বলেওছি, আমি অনেকের সাথেই ফার্দার কথাবার্তা করছি যাতে একটু ইন্টারনালিও জানা যায়। হ্যাঁ, বা আরও যারা ইন্টারভিউ দিয়ে বেরোবে প্রথম দিন বা সেকেন্ড দিন, তাদের কাছ থেকেও যদি কিছু সম্পর্কে জানতে পারি যে কীরকম টাইপের প্যানেল তৈরি হয়েছে, সেটাও একটা প্রথম প্রথম জানতে তো সময় লাগে। প্রথম প্রথমে এক দুদিনে তো হুম তৈরি হয়ে যায় না। বাট ফেজ টুতে যারা ইন্টারভিউ দিয়েছে তাদের অনেকটাই হেল্প হয়েছে। অনেকের তো এরকমও হয়েছে একদম 90% কমন পড়ে গেছে কোশ্চেন, মানে হুম হুম যা কোশ্চেন যেরকম ছিল আর কি। যাই হোক, তো সেগুলো অনেক হেল্প হয়। দেখা যাক এবারে সেটা তোমার সাথে কি হয়, এখন তো বলতে পারবো না। হ্যাঁ, হুম তখন ওই হুম। ভিডিওগুলো একটু ফলো আপ রেখো, আমার মনে হয় ওগুলো থেকে হেল্প হবে। স্যার আজকের মোটামুটি ইন্টারভিউতে ভালো তো হয়নি আমি জানি। ইন্টারভিউটা খুব একটা ভালো আমার মনে ভালো আমার বলতে, মানে ভালো হয়। ভালো বলতে তোমাকে যদি আমি, তুমি যদি তোমাকে রেট করতে বলো, যেটা আমার পার্সোনাল রেটিং, এটা নিয়ে আবার তুমি অনেকে হ্যাঁ অনেক আমি কথা বুঝতে বলে, পারছি। ওরকম কোনো ব্যাপার নেই। পার্সোনাল রেটিং বলতে গেলে তোমাকে আমি 40 থেকে 42-এর বেশি দেবো না। এবং এই হুম এতটাও নাম্বার যে ক্যারি করছে সেটার একটাই কারণ, সেটা হচ্ছে তোমার এক্সপিরিয়েন্সটা। হুম তোমার হুম হুম পিডাব্লিউডিতে যেহেতু এক্সপিরিয়েন্স রয়েছে, মানে পিডাব্লিউডি না মানে রোডসে যেহেতু এক্সপিরিয়েন্স রয়েছে এবং বেশ ভালোই এক্সপিরিয়েন্স আছে, তো সেই জন্য তোমাকে এক্সট্রা করে নাম্বার দিয়ে ওই 40-42-এ যেয়ে দাঁড়াচ্ছে। এবারে তুমি যদি দেখো, এবারে সব কিছুই হচ্ছে লাকের ব্যাপার। তো এবারে ওখানে যে হয়তো খুব ইজি তুমি কোশ্চেন পেয়ে গেলে, এ হতেই পারে, ইজি কোশ্চেন পেয়ে গেলে, এটাও হতেই পারে। তখন সেদিন হয়তো তুমি অ্যান্সার করতে পারছো না, তা সত্ত্বেও তুমি হয়তো 55 পেয়ে গেলে, এটাও হতে পারে। বাট আমি বলবো যে আগের থেকে বেটার, মানে নিজে প্রস্তুতি নিয়ে যাওয়াই বেটার। মানে এখন থেকে হাল ছেড়ে দিয়ে যে না আমি সবই পারবো, ওকে আছে আমার, এরকম চিন্তা ভাবনা না করে একটু ভালো আরো মর্ত খুলে বসে প্রিপারেশন নিয়ে যাওয়াটাই আমার মনে হয় বেটার। তুমি মর্তের পুরো স্পেসিফিকেশনটা দেখো। মর্তের যেটা অ্যাভেলেবেল আছে এখন, তো মানে গুগলেও অ্যাভেলেবেল আছে, ওটা নিয়ে না নাও। আমার কাছে মোট আছে স্যার, মোট আছে আমার কাছে। যদি বই থাকে তাহলে তো বেটার, মানে হার্ড কপি বলতে চাইছি। হার্ড যদি কপি হার্ড আছে আমার কাছে। যদি হার্ড কপি না থাকে, গুগল থেকে নিয়ে নাও, একটা খাতা নিয়ে বসো, ছোট 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 করে প্রশ্নগুলোকে লেখো, দিয়ে সরি স্পেসিফিকেশনগুলোকে লেখো, দিয়ে সেগুলোকে রিভাইজ করো। এছাড়া আমার মনে হয় তুমি বাকি প্রশ্ন পারবে, সেগুলো নিয়ে আমার কোনো চিন্তা নেই, তুমি সেগুলো পারবে।
বাট আমার মনে হয় এই জায়গাটাতে তোমার আরেকটু গুরুত্ব দেওয়া উচিত আর কি। বাকি সব জায়গায় ইন্টারভিউ কি ভালো হয়েছিল খুব নাকি? না না, এরকম কিছু নেই স্যার। অ্যাকচুয়ালি এই মানে না, ভালো এটা আমার কাছে ইন্টারভিউ দিয়ে অনেকের আবার ডিমোটিভেট হয়ে যায়, তো ওটা আবার উচিত নয়, না না, ডিমোটিভেট এরকম হলে মুশকিল। ব্যাপারটা স্যার আমি আপনাকে বলি। আমার হলো কি, আমি মানে সেই মাথাটা আমার জ্যাম হয়ে গেল হট করে, আমি বুঝতে পারলাম না। আমি মানে আমি কেমন ভাবে পড়েছিলাম। আমি আমি যেহেতু আমি আপনাকে বলছি স্যার, আমি ওখানে বেসিক্যালি যে কাজটা করতে হয় আমাকে, সেটা হচ্ছে আমার যত ধরনের ধরুন বড় এরিয়া থেকে স্যাম্পেলিং গুলো আসে, সেগুলোর সমস্ত ধরনের টেস্ট আমাকে এফএসআই দেখতে হয়, জিএসএ দেখতে হয়, লিকুইড লিমিট, প্লাস্টিক লিমিট, এমডিডি কম্প্যাকশন, এগুলো আমাকে দেখতে হয়। হুম। তার সাথে সাথে আমার যে অ্যাগ্রিগেটেড টেস্ট গুলো হয়, গ্রেডেশন, সেগুলো দেখতে হয়। আর ওই যে ডিবিএম বিসি যেগুলো যেগুলো মানে প্রতিদিনের যে ইয়েগুলো থাকে, প্রতিদিন তো ডিবিএম বিসি হয় না। হুম। তো সেই ফ্রিকোয়েন্সি অনুসারে যে টেস্ট গুলো হয় সেগুলো আমাকে দেখতে হয়। তো সেই অনুসারে আমি মোটামুটি সাব গ্রেড থেকে শুরু করে যে যে লেয়ার গুলো হয়, তার প্রত্যেকটা স্পেসিফিকেশন আমি ইন্ডিভিজুয়াল মানে নোট ডাউন করে, এবং সেগুলোকে আমি প্রতিদিন কন্টিনিউয়াসলি আমি দেখছি। তো আপনি যে কোশ্চেন গুলো করলেন সেগুলো আমার আউট অফ মাথা থেকেই মানে নেই, আমার ছিল না। আমি সেই জন্য স্যার মানে ঘাবড়ে গেলাম ইমিডিয়েটলি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। কিন্তু খুব কঠিন প্রশ্ন মনে হলো না, যাই হোক। হ্যাঁ, আমি না তো না স্যার, আমি তো নিজেও কঠিন। ফিল করছি না যে আমি প্রচন্ড কঠিন প্রশ্ন তোমায় করেছি। না না, হ্যাঁ, বেস আমি কিভাবে স্যার, প্রিপেয়ার করতে হয় এগুলো তো খুব মানে কমন প্রশ্ন। আশা করি তুমি ওগুলোর থেকে আরো বেটার করবে। সব সময় সব যে ভালো হবে তার কোনো মানে তো নেই। বাট চেষ্টা করো, ডিমোটিভেট হয়েও না, এটাই হচ্ছে ব্যাপার, ডিমোটিভেট না হওয়াটাই বেটার। আর একটু মর্থের স্পেসিফিকেশনটা খুলে পড়ো পড়ো, ওটা পড়তে হবে, কারণ তুমি ওই যখনই এসব কথাবার্তা বলবে তোমাকে এসব ধরবেই, কিচ্ছু করার নেই। ঠিক আছে, ওকে ওকে। ঠিক আছে।